চিন্ময় কৃষ্ণ দাস কে ঢাকা থেকে গ্রেপ্তার করে 26/11-তে পুলিশ কড়া পাহারায় আদালতে নিয়ে আসা হয়। চিন্ময় দাসের ইস্কনের সন্ত্রাসী লোকজন সহ আদালতে এসে মিছিল সহকারে বিভিন্ন জায়গায় আদালতের বিভিন্ন স্পটে ওরা ঘেরাও করে রাখে। নির্দিষ্ট সংখ্যক ওদের চিহ্নিত আইনজীবীরা, ইস্কনের আইনজীবীরা আদালতে প্রায় 150 শতাধিক আইনজীবী আদালতকে ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করে। ওনারা জোরপূর্বক বাধ্য করে জামিনের আবেদন শুনানির জন্য আদালতকে ফোর্স দেন। আদালত নিরুপায় হয়ে ওনাদের চিন্ময় দাস, চন্দন কুমার দাস তথা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিনের আবেদন নামঞ্জুর করেন। নামঞ্জুর করার পর আদালতের ভিতরে হট্টগোল শুরু হয়ে যায়। আদালত তখন এজাহাজ থেকে নেমে যান। নেমে যাওয়ার পর 2 ঘন্টা ধরে আদালতে চিন্ময় দাসের সাথে ওদের যে আইনজীবীরা, ইস্কন সমর্থিত আইনজীবীরা আদালতে বসে একটা পরামর্শ করে, নির্দেশনা দেওয়া হয়। একটা পরামর্শ 2 ঘন্টা ব্যাপী আদালতে বসে থেকে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য শুনে পরবর্তীতে সিডিবল ইস্যু করার পর পুলিশ বেষ্টনীতে ওদেরকে আদালতের বাইরে নিচে নিয়ে যাওয়া হয়। ওইখানে প্রিজন ভ্যানে চিন্ময় দাসকে তোলার পর চতুর্দিকে প্রায় 700-800 লোকজন এবং আইনজীবীরা ঘেরাও করে রাখে। 2 ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রিজন ভ্যানে ওইখানে পুলিশের হ্যান্ডমাইক নিয়ে প্রিজন ভ্যানে এই চিন্ময় দাস ঘোষণা দেয় আমাদের যে পরামর্শ হয়েছিল সেই পরামর্শ অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার জন্য বারবার নির্দেশ দিতে থাকে। পুলিশ নিরুপায় হয়ে ওদেরকে সরাতে পারে নাই। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে বিকাল 3টার পর থেকে পুলিশ ওই আসামিকে প্রিজন ভ্যান করে জেলখানায় নিয়ে যায়। নেওয়ার পথে চিন্ময় দাসের সন্ত্রাসী গোষ্ঠী, ইস্কনের উগ্রবাদী সন্ত্রাসী লোকজন ওরা কোর্ট বিল্ডিং একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে, একের পর এক তাণ্ডব চালায়। ওরা যাওয়ার পথে আমাদের কোর্ট বিল্ডিং এর জামা মসজিদে ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমাদের একজন মসজিদ ওনার রক্তাক্ত হয়ে যায়। যে যাওয়ার পথে বিভিন্ন ব্যবসায়ী এবং আইনজীবীদের গাড়ি বিভিন্ন বিচার প্রার্থী জনগণের উপর নারকীয় তাণ্ডব চালায়। অনেক লোক আহত হয়, আইনজীবীরাও আহত হয়। মসজিদে যখন ওরা ভাঙচুর করছে এই খবরটা চতুর্দিকে ছড়াই পড়ার পর সাধারণ জনগণ এবং কিছু আইনজীবী এসে ওদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু ওরা ক্রান্ত হয়নি। সাধারণ আইনজীবী এবং ওদের সাথে বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রে সজ্জিত, ওদের সাথে রামদা, ছুরি, লাঠি, ত্রিশূল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র মারাত্মক অস্ত্রে সজ্জিত থাকায় সাধারণ জনগণকে প্রতিরোধ করতে সম্ভব হয়নি। ওরা যাওয়ার পথে আলিফ ভাই একজন শান্ত শিষ্ট এবং একজন নিরহ এবং একজন নামাজি ব্যক্তি, ওকে বাংলাদেশ ব্যাংকের সামনে ওরা যাওয়ার পথে, ও বাসায় ফেরার পথে ওকে একা পেয়ে ওকে ধরে নিয়ে বান্ডেল রোডে ওকে উপর্যুপরি মারাত্মক ভাবে কুপিয়ে শরীরে বিভিন্ন জায়গায় রামদা, ত্রিশূল এবং অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখমবাড়ি, রক্তাক্ত জখমবাড়ি হত্যা নিশ্চিত করে পরবর্তীতে পুলিশ আসার পর ওরা এখান থেকে চলে যায়। ওরা এখানে ক্রান্ত হয় নাই। সারা চট্টগ্রামে কোতোয়ালি থেকে শুরু করে চট্টগ্রামের লালদিঘি, কোতোয়ালি প্রত্যেকটা জায়গায় ইস্কনের সন্ত্রাসী গোষ্ঠী যাকে যেখানে পেয়েছে সাধারণ জনগণের উপর মারাত্মক অস্ত্র শস্ত্র সাগরে প্রত্যেকটা জায়গায় নিরহ লোকদের উপর হামলা চালিয়েছে। এখানে ওরা শেষ করে নাই, প্রত্যেক সারা চট্টগ্রাম একটা রণক্ষেত্রে পরিণত করেছে এই ইস্কনের সন্ত্রাসী গোষ্ঠীরা। আপনি বলতে চাচ্ছেন যে শুধু সাইফুল ইসলাম আলিফকে হত্যায় নয়, মানে তারা সাধারণ মানুষের উপরও আক্রমণ চালাইছিল ওই দিন। সেখানে কি আসলে শুধু হিন্দুরাই আক্রমণ করেছিল নাকি এর পিছনে অন্য কোনো গোষ্ঠীর এর পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী গোষ্ঠী, ওদের সাথে ওদের বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজনও জড়িত ছিল। চিন্ময়ের কোন আইনজীবীকে নাকি হামলা করে আহত করে হসপিটালে পাঠানো হয়েছে এবং সে কারণে তারা কোর্টে আসতে পারে নাই। চিন্ময় দাসের কোন আইনজীবীকে ওটাও আহত করা হয় নাই এবং এই ধরনের কোন ধরনের মিথ্যা প্রপাগান্ডাশালী একটা রিউমার সৃষ্টি করা হচ্ছে। আমাদের জানা মতে ঢাকায় একজন লয়ার আগে থেকে অসুস্থ, উনি চট্টগ্রামের না, ওই নামটা দিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া
ওইটা প্রচার করতে হবে। তবে বিভিন্ন মিডিয়া আসছে ওকে জামিন দিতে হবে, জামিন না দিলে বিভিন্ন হুমকি এবং বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের জানা মতে এটা একটা রাষ্ট্রদ্রোহী, এই মামলাটা একটা রাষ্ট্রদ্রোহী মামলা। রাষ্ট্রদ্রোহী যে মামলায়, এই মামলায় জামিন ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেওয়ার এখতিয়ারও আইনগতভাবে ছিল না। সর্বশেষ অবস্থা কি আপনারা যদি একটু জানাবেন। আলিফ সরকার আমাদের বিজ্ঞ আইনজীবী এবং কোর্ট অফিসার, আমার বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নৃশংস বর্বরিত হত্যাকাণ্ড আর হয়েছে কিনা আমার জানা নাই। উপমহাদেশে ওই ধরনের কোনো নজির নেই। একজন আইনজীবীকে এইভাবে আদালত প্রাঙ্গণ থেকে যাওয়ার পথে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে উল্লাস করে চতুর্দিকে ঘেরা করে রাখা অবস্থায় মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মাথা ইট দিয়ে চেতলে গিয়ে রক্তাক্ত করে মৃত্যু হওয়ার পর ওরা পালিয়ে গেছে। যেহেতু একটা হত্যা মামলা, ইতিমধ্যে যাদেরকে বিডি পুলিশে শনাক্ত করে এই পর্যন্ত 10 জনকে এই আজকের আসামি সহ চন্দন সহ 10 জনকে গ্রেপ্তার হয়েছে। প্রত্যেক আসামিকে রিমান্ড নিয়ে এবং মোহন সিস্টেম নিয়ে যদি প্রকৃত রহস্য এবং অন্যান্য আসামিদেরকে নাম ঠিকানা সংগ্রহ করে দ্রুত গ্রেপ্তার করে অবিলম্বে চার্জশিট যদি স্বল্প সময়ের মধ্যে চার্জশিট প্রদান করা হয়, তাহলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা যদি চলে আসে, আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যে এই মামলার বিচার কার্য শেষ করা যাবে। হত্যাকারীদের ফাঁসির জন্য সাক্ষীদের ট্রায়াল করে আছে। আমার মনে আশা করি প্রত্যেকটা হত্যাকাণ্ডে এই হত্যাকাণ্ড যারা ধরছিল তাদের ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছে। যে সমস্ত আসামিরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, ইনক্লুডিং চিন্ময় কৃষ্ণ দাস সহ আসামিরা যাতে কোনোভাবে পার পেয়ে না যায় বা জামিন যেন না হয়, অর্থাৎ বিচারের প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো আপনারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা? জানেন যে জামিনের জন্য চাপ আছে বাংলাদেশে, অনেক আসামি কোনোভাবে জামিন পেয়ে যাচ্ছে। আপনি সম্প্রতি দেখেছেন যে মুন্নি সাহা নামে একজন সাংবাদিক জনগণ ধরে তাকে পুলিশের হাতে দিয়েছে, অথচ পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। তো এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্র আছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে এই মামলায়, হত্যা মামলায় আসামি পক্ষে চট্টগ্রামের কোন আইনজীবী জামিন শুনানিতে অংশগ্রহণ করবে না, যাতে আসামিদের গ্রেপ্তারকৃত আসামিদের যারা গ্রেপ্তার হবে তাদের জামিনের ব্যাপারে কোনো আইনজীবী চট্টগ্রামে ওদের বিচার আসামি পক্ষে কেউ প্রকারনামা প্রদান করবে না, জামিন শুনানিতে অংশগ্রহণ করবে না।